আপনার এত সাহস হলো কিভাবে? অসমকে হুমকি দিচ্ছেন। এমনই ভাষায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মমতা যে মন্তব্য করেন সেটার প্রেক্ষিতেই পাল্টা চাল দেন অসমের মুখ্যমন্ত্রী। সেই মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কড়া ভাষায় বলেন যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি আগুন লাগায় তাহলে অসমও থেমে থাকবে না। থেমে থাকবে না অন্য রাজ্য, দিল্লিও থেমে থাকবে না। সেই সঙ্গে বাংলায় আগুন জানানো হলে প্রধানমন্ত্রীর গদিও টলমল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আর তাতেই মমতাকে পাল্টা আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মেয়র রোডের সভা থেকে মমতা বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি। ওরা আমাদের মতো কথা বলে। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। মিজোরামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাঙ্গার মাছলি গ্রামের এক ব্যবসায়ী যুবক। দুর্ঘটনাটি সোমবার রাত 1:30 নাগাদ মিজোরামের কনপই এলাকায় ঘটেছে। মাছলি গ্রামের বাসিন্দা তেরামিয়ার ছেলে সবজি ব্যবসায়ী শাহনাজ উদ্দিন ওরফে শাহিন একটি বোলেরো পিকআপে করে সবজি নিয়ে মিজোরাম যাচ্ছিলেন। কনপই এলাকায় যাওয়ার পর গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। অবস্থা বেগতিক দেখে চালক ও সহচালক লাফিয়ে পড়ে বেঁচে যান। তার মধ্যে ছিলেন শাহনাজ। তিনি গাড়ি থেকে বের হতে পারেননি। প্রায় 150 ফুট গভীর খাদে গিয়ে পড়ে গাড়িটি। ফলে ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। 27 আগস্ট সকালে মিজোরাম পুলিশ এসে গভীর খাদ থেকে শাহনাজের মৃতদেহ উদ্ধার করে। এরপর মিজোরাম হাসপাতালে মরণোত্তর পরীক্ষার পর রাতেই মৃতদেহ মাছলি গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা অর্থাৎ জেএমএম ছাড়লেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন। ছাড়লেন মন্ত্রিত্ব ও বিধায়কের পদও। ঝাড়খণ্ডের রাজনীতিতে টাইগার নামে পরিচিত চম্পাই জেএমএমের দীর্ঘদিনের সৈনিক। হেমন্তের পিতা শিবুকে নিজের রাজনৈতিক গুরু বলে মানেন। বুধবার দলের প্রতিষ্ঠাতা শিবু সোরেনকেও চিঠি লিখে ক্ষোভের কথা জানালেন তিনি। চলতি বছরেই ঝাড়খণ্ডের বিধানসভা ভোট। তার আগে চম্পাইয়ের যোগদান পদ্ম শিবিরকে শক্তিশালী করবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। বুধবার চম্পাই সোরেন সরাসরি জেএমএম নেতৃত্বকে দিশাহীন বললেন। গত 31 জানুয়ারি ঝাড়খণ্ডে জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের মামলায় হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। এর ঠিক আগে মুখ্যমন্ত্রীত্বে ইস্তফা দিয়েছিলেন তিনি। শুধু 9,35,682 জনকে কেন বায়োমেট্রিক আটকে থাকা সবাইকে আধার কার্ড নয়? প্রশ্ন তুললেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। 9,35,682 জনের বায়োমেট্রিকের লক খুলে দিয়ে আধার কার্ড ইস্যুর যে নির্দেশ জারি হয়েছে, ওই বিশেষ সংখ্যাটি কোথা থেকে পেল সরকার জানতে চাইলেন তৃণমূল নেত্রী সুস্মিতা। তিনি বলেন, অসমে বায়োমেট্রিক আটকে থাকা মানুষের সংখ্যা 26 লক্ষ। তিনি নিজে তাদের সকলকে আধার কার্ড ইস্যুর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেছেন। সেখানে রাজ্য সরকার হলফনামা দিয়ে জানিয়েছে আধারের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই। সুস্মিতার প্রশ্ন, তাহলে নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসিতে নাম না থাকাদের আধার কেন আটকে রাখা হবে? সুস্মিতা রাজ্য সরকারের হলফনামাকে সঠিক বলে মন্তব্য করে জানান, আধার রুলের 9 নম্বর ধারায় বলা হয়েছে, কেউ নাগারে 182 দিন থাকলেই আধার কার্ড পেতে পারেন। এর সঙ্গে নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই। দেশের 6টি গুরুত্বপূর্ণ শিল্প করিডোরে 12টি নতুন শিল্পনগরী গড়ে তোলার প্রস্তাবে সম্মতি দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার আর্থিক বিষয়ক কমিটির বৈঠকের শেষে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 10টি রাজ্যে স্মার্ট সিটির ধাঁচে শিল্পনগরীগুলি গড়ে তোলা হবে। ব্যবসায়িক সংস্থাগুলি যাতে জমি অথবা জায়গা নিয়েই কাজ শুরু করে দিতে পারে সেই লক্ষ্যে তৈরি করা হবে পরিকাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থা। প্রাথমিকভাবে এই প্রকল্পের খরচ ধরা হয়েছে 28,602 কোটি টাকা। সরকারের আরও বক্তব্য,
এই সমস্ত শিল্পনগরীতে 1.52 লক্ষ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। প্রত্যক্ষ কর্মসংস্থান হতে পারে 10 লক্ষ, পরোক্ষ 30 লক্ষ। তবে যে সমস্ত রাজ্যে নতুন শিল্পনগরী ছাড়পত্র পেয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ নেই। জিপি ডিলিমিটেশনের খসড়া তালিকা প্রকাশের আগেই জিপি কাটছাঁট নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সুনাইর নগদীর গ্রাম জিপিকে বিলুপ্ত করে গ্রামগুলো অন্য জিপিতে সংযুক্ত করা হচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠল। জিপি বিলুপ্তির খবর পেয়ে নগদীর গ্রাম জিপির একাংশ জনগণ এক সাংবাদিক সম্মেলন করে তার তীব্র প্রতিবাদ জানিয়ে তারা বলেন, ডিলিমিটেশনে জিপিকে বিলুপ্ত করা হচ্ছে বলে তারা গোপনে একটি সূত্রে খবর পেয়েছেন। জিপিকে হাতিখাল জিপির সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। নিয়ম নীতিকে সম্পূর্ণ উপেক্ষা করে এগুলো করা হচ্ছে। এসওপি অনুযায়ী যে জিপিতে জিপি অফিস রয়েছে ওই জিপি থাকবে। নগদীর গ্রাম জিপিতে কোটি টাকা খরচ করে অফিস ভবন নির্মাণ কাজ চলার পরও এই জিপিকে সম্পূর্ণরূপে বিলুপ্তিকরণ করার চক্রান্ত চলছে। যদি জিপির জনসংখ্যা কম থাকে তাহলে পার্শ্ববর্তী জিপি থেকে একটি গ্রাম এনে যুক্ত করলেই সমাধান হয়ে যাবে। জিপি বিলুপ্ত করা কোনো অবস্থাতেই তারা মানবেন না বলে জানান। তুমুল বৃষ্টিতে ভাসছে গুজরাট। গত 4 দিন একটানা অতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি গোটা গুজরাটে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত ও ভয়ঙ্কর পরিস্থিতি বারোদরা শহরে। প্রশাসন সূত্রে খবর, গত 3 দিনে গুজরাটে 29 জন প্রাণ হারিয়েছেন। শুধুমাত্র বারোদরায় 7 জনের মৃত্যু হয়েছে। বুধবার পর্যন্ত গোটা রাজ্যে 40,000 মানুষ গৃহহীন। বরোদরায় গড় ছাড়া 5,000 বাসিন্দা। গৃহহীনদের উদ্ধার করে দ্রুত অস্থায়ী ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। এখনও বহু মানুষ বন্যা কবলিত এলাকায় আটকে রয়েছেন। বৃষ্টি থেকে এখনই রেহাই পাবে না গুজরাট। আজও অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আগামীকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে নিচু এলাকা, নদী, জলাধারের জলস্তর নামার সম্ভাবনা নেই। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, গোটা গুজরাটে 24টি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। জলস্তর বেড়েছে 206টি জলাধারেই। দেশের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য সরকারের তরফ থেকে এ সময় একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে অন্যতম হলো একটি স্কিল ইন্ডিয়া প্রজেক্ট, যার দরুন প্রশিক্ষণ দেওয়া হবে ভবিষ্যতে কাজ পাওয়ার জন্য। কারা আবেদন করতে পারবেন ও কীভাবে আবেদন করতে হবে? প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনাকে স্কিল ইন্ডিয়া ডেভেলপমেন্ট যোজনা বলা হয়। এই প্রকল্পে বেরোজগার যুবক যুবতীদের প্রশিক্ষণ কোর্সে ভর্তি করা হয়, যেখানে কোর্সের সম্পূর্ণ ফি সরকারের তরফ থেকে প্রদান করা হয়। এর ফলে একদিকে যেমন কাজের দক্ষতা বাড়বে, তেমনি কোর্স শেষে রোজগারের জন্য চাকরি করতে পারবেন। এমনকি অনেকেই নিজের ব্যবসাও শুরু করতে পারবেন। এতে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। কোর্স অনুযায়ী আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স হতে হবে। বিভিন্ন ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন হতে পারে। যে আবেদন করবে তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হতেই হবে। যদি পরিবারে কেউ সরকারি চাকরি করে তাহলে এই প্রকল্প তার জন্য প্রযোজ্য হবে না। আপনি যদি এই প্রকল্পে প্রশিক্ষণের জন্য আবেদন করতে চান তাহলে প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে গিয়ে প্রথমেই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে।